মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম নীলু রিপোর্টারদের সাথে কথা বলছে, জামাইবাবুর নামে যা নয় তাই অভিযোগ করছে। মানিয়ে নিয়েছে রাই অনির্বাণকে। অনির্বাণ প্রথমে রাগ করছিল, যেটা খুবই স্বাভাবিক। রাই অবিশ্বাস করেছিল অনির্বাণকে, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করেছে রাই। বলেছে, আমি কি করে নীলুকে বিশ্বাস করলাম? বাড়ির সব লোক বলেছিল ওকে বাড়িতে না রাখতে। আমি শেষ পর্যন্ত ওর ফাঁদে পা দিলাম। বারবার ও আমার সাথে এইরকম করছে, আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছে। আমি বুঝতে পারিনি এত বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে দিয়ে কত ঝড় বয়ে গেছে, কিন্তু দেখো আমি নীলুকে আর বিশ্বাস করি না। আমি যে ভুল করেছি তার শাস্তি ওকে পেতেই হবে। এখন দেখো, তুমি আমার সাথে বাড়ি চলো। ও কিছুতেই বাড়ি যাবে না, বলছে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের সন্তানের কথা তুমি ভাববে না? আমাদের ছেড়ে তুমি থাকতে পারবে? আমাকে একবার ক্ষমা করে দাও। বলছে, না, তোমার পক্ষে এটা স্বাভাবিক ব্যাপার। আমিও তোমাকে অনেকবার সন্দেহ করেছিলাম, তারই রিপিট হলো। তাই বলে তুমি এরকম ভাবলে আমি নীলুর সাথে এরকম করেছি? একবারও ভাবতে পারলে না যে আমি এরকম করিনি? তখন বলল, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও, তুমি বাড়ি চলো, আমরা বাড়ি যাব, সমস্ত কিছু পেছনে ফেলে আবার নতুন করে শুরু করব, আমাকে একটা সুযোগ দাও। অনির্বাণ শেষ পর্যন্ত রায়ের কথা ফেলতে পারেনি, রায়কে জড়িয়ে ধরেছে। ওখানে এসেছিল স্রোত। স্রোত বলল, চল বাড়ি চ, আর আমি তোদের সাথে একসাথে থাকবো, তোকে আমি ছেড়ে কোথাও যেতে পারবো না। যে কদিন নমিতাদি না আসছে আমি তোর দেখাশুনো করব। বাইরে গিয়ে দেখছে নীলু এরকম রিপোর্টারদের সাথে কথা বলছে। অনির্বাণ যে দোষী, এখন হয়তো জামিনে ছাড়া পেয়েছে, কিন্তু ওর শাস্তি হবেই, কমসে কম 10 বছর জেল তো হবেই। এই সব খবরগুলো প্রচার করছে। রাই চলে এসছে। রাইকে দেখে ওরা বলছে, এই তো আপনি চলে এসছেন। নীলু বলেছে, আমার দিদিভাই আমার পক্ষেই আছে, ও কখনোই অনির্বাণদার পক্ষে কথা বলবে না, আমাকেই সাপোর্ট করবে। ওই বলেছিল পুলিশে খবর দিতে, সেই জন্য আমি থানা পুলিশ করেছি। রাই এসে বলছে, ও যা বলছে সমস্ত মিথ্যে কথা। নীলু অবাক হয়ে গেছে, দিদিভাই কেন পাল্টি খাচ্ছে? কি হলো হঠাৎ? অনির্বাণদাও সঙ্গে আছে, সে কিন্তু কোনো শব্দ উচ্চারণ করছে না। বলল, আপনারা মুখরোচক খবর ছাপাতে চাইছেন, সেই জন্য এরকম ভুলভাল নিউজ চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, এতে কি লাভ? স্রোত তো অনেক কথা শুনিয়েছে, বলছে, দিদিভাই চ, ওদের সাথে মুখ লাগাস না। অনির্বাণ যে নির্দোষ সে কথা বলে দিয়েছে। কি করে জানতে পারলো? নীলু অবাক হয়ে গেছে। ওরা বাড়ির পথে রওনা দেবে। সার্থককে বলেছে রাই যে, তুমি আমাদের একটু বাড়িতে পৌঁছে দেবে? বললো, হ্যাঁ দিদি, আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। স্রোত আজ আর কলেজ যাবে না, কারণ দিদিভাইয়ের সাথে যাবে। এখন বাড়িতে গিয়ে খাবে কি? কিছু রান্নার বন্দোবস্ত করতে হবে, সেই জন্য ওদের বাড়িতেই ও থাকবে। রাই রাজি হচ্ছিল না। হঠাৎ করে নীলু কোত্থেকে দৌড়ে এসছে, বলছে, চল চল দিদিভাই, হ্যাঁ চ, বাড়ি চ, তোর সাথে আমি বসবো, তোর কোনো চিন্তা নেই, আমি দেখাশুনো করবো তোর। রাই বলল, তুই আবার ওই বাড়িতেই ফিরতে চাইছিস? তোর ভয় লাগবে না, যেটা অনির্বাণের বাড়ি, আবার কোনো বিপদ আপদ ঘটতে পারে? তুই কি করে যাবি ওই বাড়িতে? তখন বলল, তুই তো আছিস, আমি জানি তুই আমার পক্ষেই কথা বলবি, অনির্বাণদার পক্ষে বলবি না, যে আমার সর্বনাশ করতে চেয়েছিল। তখন বলল, দেখ নীলু, আমি জানি হয়তো অনির্বাণ তোর সাথে খারাপ কিছু করেছে, তাই কোনো ভরসা হচ্ছে না। ওটা তো অনির্বাণেরই বাড়ি, ও তোকে ওই বাড়িতে অ্যালাউ নাও করতে পারি। আর তুই আমার বাড়িতে আর কোনো দিন আসবি না। আমি চাই না তুই ওই বাড়িতে কোনো দিন আয়, আমাকে মুখটাও দেখাবি না। অবাক হয়ে গেছে, ও কোথায় যাবে বুঝতে পারছে না। অনির্বাণের হাত ধরে ও গাড়িতে উঠে গেল। স্রোত সার্থক উঠে গেল। নীলু ওখানে দাঁড়িয়ে রইল, দেখছে ওকে ছেড়েই চলে গেল। ওখানে ওর দাদাভাই ছিল, সে বলছে, আমি অফিসে যাব। ওখানে নীলু বলছে, দাদাভাই আমাকে তুই বাড়িতে একটু ছেড়ে দিবি? বলছে, বাড়ি? কোন বাড়ি? তোর তো কোনো বাড়ি নেই।
বলছে কেন, আমি বাড়ি যাব। তাড়িয়ে দিল রায়। এবার ওর দাদাভাই বলছে তুই খবরদার আমাদের বাড়িতে আসবি না, তোর পরিচয় দিতেও লজ্জা করে, তুই এখানে আসবি আর একই বাড়িতে আমরা থাকবো, এটা কখনোই হতে পারে না, চেষ্টাও করবি না তুই বাড়িতে ঢোকার, আমার থেকে খারাপ কেউ হবে না। চলে গেল বিক্রম না নিয়ে। এদিকে মিষ্টি তার শাশুড়ি মাকে বোঝাচ্ছে, মা আপনি আর নীলুকে মায়া করবেন না, ওকে এই বাড়িতে ঢুকতে দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। বারবার আপনি রায়ের প্রতি অবিচার করেছেন, আমি বলেছিলাম এই মেয়ে কখনো শুধরোতে পারে না, রায়ের জীবনটা ছারখার করে দিতে চাইছে, কিভাবে অনির্বাণের সাথে খারাপ আচরণ করলো দেখুন তো, সমাজে বদনাম হয়ে গেল, কি করে মুখ তুলে তাকাবে একবারও ভেবেছেন? রায় তো ওকে আশ্রয় দেবে না, এই বাড়িতেও হয়তো আসার চেষ্টা করবে, বারবার বলেছিলাম আপনি নিজেকে সামাল দিতে পারেন না। বলছে দেখো মিষ্টি, মেয়েটা কোথায় যাবে, ও তো একটা কম বয়সী মেয়ে, ভেসে যাবে, কেউ যদি ওকে আশ্রয় না দেয় তাহলে ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আমি মা হয়ে কী করে মেনে নেবো। বলছে আপনাকে শক্ত হতে হবে, আপনি যদি ওকে এই বাড়িতে আশ্রয় দেন, আমি বিক্রম আমাদের মেয়েকে নিয়ে কিন্তু এখান থেকে চলে যাব, কিছুতেই এক ছাদের তলায় থাকবো না। ওদিকে বাড়িতে পৌঁছে গেছে স্রোত, থাকতে চাইছে, কিন্তু রাই বলছে তুই এখন যা, তুই যদি এখানে থাকিস সার্থক তো একা হয়ে যাবে, কেন তুই এখানে থাকবি, তুই বাড়িতে চলে যা। যেতে চাইছে না। তখন সার্থক বলল তুমি বরং একটা কাজ করো, দিদিদের খাবারের বন্দোবস্ত করা দরকার, ঘুগনিটাকে দিয়ে তুমি রান্নাটা করিয়ে বরং রাতে দিয়ে যাও, সেটাই ভালো হবে, ওরা যাতে একান্তে সময় কাটাতে পারে সেই জন্যই ওদেরকে ছেড়ে দিচ্ছে। অনির্বাণ বলল আমি টুকটাক কাজ করতে পারি, রায়ের জন্য আমি খাবার ঠিক বানিয়ে দেবো। ওদের কথা মতো স্রোত সার্থকের সাথে বাড়ি চলে গেল। ঘুগনিদার রান্না অনেক দিন খায়নি, ওদের বাড়িতেও যেতে চাইছে, এদের মধ্যে অনেক মনোমালিন্য হয়ে গেছে। তারপরেও বাড়িতে ফিরে এসছে অনির্বাণ, এসে ওরা একান্তে সময় কাটাতে চাইছে, ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাইছে, সেই জন্যই ওদের একা থাকাটা খুব জরুরি। তাই স্রোত আর না বলল না, ও চলে গেল সার্থকের সাথে, এরা চলে এলো ঘরে। কিন্তু রাস্তায় পড়ে রইল নীলু, যাওয়ার জায়গা নেই, সেই ওকে ওর বাপের বাড়িতেই ফিরতে হবে, এছাড়া ও কোথায় ঘুরে বেড়াবে, কিন্তু সেখানেও আশ্রয় পাবে কিনা সন্দেহ। কী হবে নীলুর সাথে, দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।